কলকাতা থেকে আমাকে সেইবার আসতে হয়েছিল কোম্পানির একটা কাজের জন্য সাহেবপুর। স্টেশনটা চারিদিকে জঙ্গল, ফাঁকা মাঠ আর গাছগাছালিতে ঘেরা। ট্রেন থেকে নেমে দেখলাম স্টেশন বরাবর একটা মেঠো রাস্তা সোজা অনেক দূর পর্যন্ত গেছে। একে তো এই গরমকাল, চারিদিকে কাঠফাটা রোদ, তার মধ্যে জনমানব শূন্য এই বিস্তীর্ণ ফাঁকা এলাকা। কি করব কিছু মাথায় এলো না। স্টেশন থেকে বেরিয়ে দেখলাম গাছতলায় একটি লোক বসে আছে। আচ্ছা ভাই, এইখানে সাহেবপুর বাজারটা কোন দিক দিয়ে যাব আমাকে বলতে পারো? সাহেবপুর বাজার? সে তো অনেকটা দূর। ওই যে ধানক্ষেত দূরে, ওইটা পেরোলেই সাহেবপুর বাজার। আর দেরি না করে লোকটির কথা মতো বিস্তীর্ণ ধান ক্ষেতের পাশ দিয়ে সরু আল বরাবর রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। এই বিস্তীর্ণ ফাঁকা এলাকায় কোম্পানি আমাকে কাজের জন্য পাঠিয়েছে ভেবেই মাথাটা গরম হয়ে গেল। এদিকে গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ঠিক তখনই আমার হাতে কোথা থেকে এক দু ফোঁটা জল পড়ল। আকাশের দিকে তাকিয়ে দেখি হঠাৎ আকাশটা ঘন কালো মেঘে ঢেকে গেছে। তারপরেই শুরু হলো মুষলধারে বৃষ্টি, আর তার সাথে ঠান্ডা ঝোড়ো হাওয়া। মনে হলো প্রাণটা যেন জুড়িয়ে গেল। আচমকাই বিকট একটা কান ফাটা শব্দ হলো। মনে হলো আশেপাশে কোনো গাছের মাথায় বোধহয় বাজ পড়ল। আমি আর দেরি না করে তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে গেলাম। একটু এগিয়ে দেখলাম একটা গাছের নিচে একটা চায়ের দোকান, আর দোকানের ভেতরে একটি লোক দাঁড়িয়ে আছে, হয়তো দোকানই হবে। আরে বাবু, আপনি কোত্থেকে আসছেন? এ হে, দেখছি যে আপনি তো পুরো ভিজে গেছেন। বসুন বসুন, আপনি এখানে বসুন, এই পাশেই আমার বাড়ি। আমি আপনার জন্য গামছা এনে দিচ্ছি, গাটা মুছে নিন। এই বলে লোকটা দোকান থেকে বেরিয়ে চলে গেল। আমি ওই চায়ের দোকানের সামনেই দাঁড়িয়ে রইলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এরপরে কি করব, কোথায় যাব। প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন লোকটি ফেরত এলো না, মনে তখন আমার সন্দেহ জাগলো। বৃষ্টি তখনও এক নাগাড়ে পড়ে চলেছে, মাথা থেকে পা পর্যন্ত পুরো ভিজে গিয়েছি। মনে মনে প্রচণ্ড রাগ হতে লাগলো। মনে মনে স্থির করলাম একবার এই মরু প্রান্তর থেকে কাজ সেরে বেরোই, আর কোনোদিন এখানে আসবো না। একটু এগিয়ে গিয়ে সামনে একটা বাড়ি দেখতে পেলাম। দোকানিটা এই বাড়িটার দিকেই এসছিল। সেখানে গিয়ে দেখলাম বাড়ির নিচের দালানে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। আচ্ছা দাদু, ওই সামনে যে ছেলেটির চায়ের দোকান, উনি তো এদিকেই এলেন, উনি কি বাড়িতে আছেন? আমি প্রায় 10 মিনিট ওনার দোকানে দাঁড়িয়ে আছি। তুমি কার কথা বলছো বাবা? বকুল? সে তো সেই কোন সকালে দোকানে গেছে, তারপর তো এখনো আর বাড়িতে ফেরেনি। আমি তো তাজ্জব বনে গেলাম। আমি তো দেখলাম ছেলেটি এই বাড়িটার দিকেই এলো, কিন্তু বুড়ো বলছে এদিকে আসেনি। তখন আমি আর বুড়ো মিলে ঠিক করলাম যে আমরা দুজনে সেই দোকানটার দিকে গিয়ে আরেকবার খুঁজে দেখব। কি জানি, হয়তো সে এসছিল বাড়িতে, আবার ফিরে গেছে দোকানে, বৃষ্টিতে দেখতে পাইনি। আমরা যখন সেই দোকানি বকুলকে খুঁজতে খুঁজতে তার দোকানের কাছাকাছি এসে উপস্থিত হলাম, বৃষ্টি তখন প্রায় ধরে গেছে, নেই বললেই চলে। আমরা দোকানে এসে দেখলাম, কই, দোকান তো ফাঁকা। বকুল তো দোকানে আসেনি। তাহলে বকুল গেল কোথায়? মনে সন্দেহ দানা বাঁধল। আমি আর সেই বয়স্ক ভদ্রলোক সম্ভবত বকুল মানে সেই দোকানির দাদু হবে। দুজন মিলে আশেপাশটা খুঁজে দেখতে লাগলাম। আশেপাশে অনেক খোঁজাখুঁজির পর যখন সেই দোকানি বকুলকে পাওয়া গেল না, তখন একটু দূর থেকে যেন গ্রামবাসীদের কথাবার্তা শোনা গেল ফিসফাস করে। কেউ যেন বাজ পড়ে মারা গেছে এই নিয়ে তারা নিজেদের মধ্যে কথা বলা বলি করছে। আমরা ছুটে সেই দিকটায় গেলাম। সেখানে গিয়ে বুঝতে পারলাম তখন সেই যে বিকট শব্দে বাজটা পড়েছিল সেটা কোনো গাছের ওপর পড়েনি, সেটা পড়েছিল বকুলের ওপর।
আচমকাই কানের সামনে কে যেন ফিস করে বলে উঠল, বাবু, পারলে আমার দাদুটাকে একটু দেখবেন। তখন বুঝতে পারলাম বকুলের এই দায়িত্ববোধের কাছে আমার এই চাকরির দায়িত্ববোধ নগণ্য, তুচ্ছ।